নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি ভূগোল শিক্ষার পক্ষ থেকে আমাদের লার্নিং ক্লাসরুম, যেটা ভূগোল শিক্ষা পেজে প্রতিনিয়তই আপডেট করা হবে। এবং বিশেষত এখন প্রথম ধাপে যেটা ধরা হচ্ছে সেটা হচ্ছে দশম শ্রেণীর জন্য, ক্লাস 10-এর জন্য, দশম শ্রেণীর জন্য ধরা হচ্ছে কোভিড-19, যেটা আজকে বিশ্ব দুনিয়াকে এক চরম বিপর্যয়ের মুখে ফেলতে চলেছে। আমরা প্রত্যেকেই বাড়ির মধ্যে রয়েছি, প্রত্যেকেই স্টে অ্যাট হোম। তার জন্য আমরা শুরু করব লার্নিং ফর অল স্টুডেন্টস। যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য এই লার্নিংটা শুরু করছি। চলো আসা যাক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের একটা অংশ, সেটা হচ্ছে নদী। এবং এই নদীর উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো সৃষ্টি হয়, অর্থাৎ নদীর উচ্চ গতিতে যে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে, সেই ভূমিরূপগুলোর আজকে বিবরণ আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। আমরা জানি যে ভূপৃষ্ঠে প্রতিনিয়তই আমরা দেখতে পাই যে কিছু না কিছু প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটছে। সেরকমই একটা প্রাকৃতিক শক্তি নদী। এটা কি করছে না, এই নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা আস্তে আস্তে নিম্নে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। আই আকৃতির উপত্যকা বা গিরিখাত। প্রথমেই বলে রাখি যে উচ্চ গতিতে ভূমির যখন উচ্চতা এবং ঢাল বেশি থাকে তখন নদীর মধ্যে পাথর ও বোল্ডারের পরিমাণও যথেষ্ট বেশি থাকে। এর ফলে কি হয় না, নদী প্রবলভাবে অবঘর্ষ প্রক্রিয়ায় নিম্নক্ষয় করতে থাকে। নিম্নক্ষয় অর্থাৎ এখানে নিম্নক্ষয়টা বেশি, তার তুলনায় পার্শ্বক্ষয়টা কি হয়, পার্শ্বক্ষয় হয় কম। এই প্রবল নিম্নক্ষয়ের কারণেই নদী উপত্যকাটা কি হচ্ছে না, সংকীর্ণ ও গভীর, সংকীর্ণ এবং গভীর। তখন যে ইংরেজি একটা অক্ষর আই এর আকৃতির মতো দেখতে হয়। এগুলো বিশেষত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়। যেমন নেপালের কালীগণ্ডকী নদীর উপরে কালীগণ্ডকী গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত কালীগণ্ডকী, যার গভীরতা 5571 মিটার। ঠিক আছে। এছাড়া আমরা আমাদের ভারতের মধ্যে বলতে পারি হিমালয় পার্বত্য অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে এই ধরনের অর্থাৎ আই আকৃতির গিরিখাত অসংখ্য দেখতে পাওয়া যায়। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি যেখানে গভীরতাটা অনেক বেশি, অর্থাৎ এখানে নিম্নক্ষয় বেশি থাকার জন্য এটা আই আকৃতির উপত্যকার সৃষ্টি করেছে। ঠিক আছে। আমরা যখন কোনো একটা নোট বানাবো, সেই নোট বানানোর সময় আমরা বাঁ দিকে যেটা লেখার সেটা লিখব এবং ডান দিকে ছবিটা অবশ্যই সেখানে মেনশন করব। দ্বিতীয় যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে ভি আকৃতির উপত্যকা।
আমরা যখন কোনো একটা নোট তৈরি করব তখন অবশ্যই আমরা বাঁ দিকে পয়েন্ট আউট করে রাখবো, ডান দিকে একটা জায়গা করে নেব, যেটা ফাইনাল আমরা অ্যান্সার স্ক্রিপ্টে এই কোশ্চেন অ্যান্সারগুলো তুলব। তো ডান দিকে এরকম জায়গা আমরা রেখে দেবো পরে ছবিটা, এই ছবিটা দেওয়ার ভি আকৃতির উপত্যকার যে ছবিটা দেওয়ার জন্য। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম আয় আকৃতি উপত্যকা, অর্থাৎ ওটা কি হচ্ছে, পার্বত্য প্রবাহে যখন নদীর স্রোতটা বেশি থাকে তখন নিম্নক্ষয় বেশি হয়, নিম্নক্ষয় বেশি থাকার জন্য এবং পার্শ্বক্ষয় কম থাকার জন্য তখন সৃষ্টি হয়েছিল আয় আকৃতি উপত্যকা। এরপর নদীর পরবর্তী পর্যায়ে তখন কি হচ্ছে, নদীর পরবর্তী পর্যায়ে নদীবাহিত যে প্রস্তরখণ্ডগুলি আছে সেইগুলো অবঘর্ষ প্রক্রিয়ায় এবং ধ্বংসজনিত কারণে, এছাড়াও পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন আবহবিকার, জলপ্রবাহ ও ধসের কারণে আস্তে আস্তে সেইগুলো কি হচ্ছে, ক্ষয় পেতে পেতে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করছে। এখানে যে মেন পয়েন্টগুলো আমাদের থাকবে, সেখানে আবহবিকারের একটা কারণ থাকছে, দ্বিতীয় থাকবে জলপ্রবাহ ক্ষয় থাকছে, জলপ্রবাহ ক্ষয় থাকছে। তৃতীয় নাম্বার আমরা দিতে পারি বিভিন্ন প্রস্তর খণ্ডের অবঘর্ষ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া থাকছে, এবং অবশ্যই ধস। এই এতগুলো কারণের ফলে সৃষ্টি হচ্ছে ভি আকৃতি উপত্যকা। আমরা 2 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জলপ্রপাত। যারা অ্যান্সার স্ক্রিপ্ট তৈরি করবে অবশ্যই এই ধরনের পয়েন্ট করার পর ডান দিকে ছবি দেওয়ার জন্য একটা বক্স করে নেবে, তাহলে তোমার উত্তরের যে মানটা আরও বেশি শোভা পাবে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করব এখন হচ্ছে জলপ্রপাত। আমাদের তৃতীয় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে জলপ্রপাত। তো জলপ্রপাত আমরা নামটা প্রত্যেকে শুনেছি। পার্বত্য অংশে উপত্যকার ঢাল যদি অসম হয় তখন কি হয়, নদীর জল ওপর থেকে নিচের দিকে প্রবল বেগে পড়ে, যেখানে আমরা দেখাতে পারছি এই ছবিটার মাধ্যমে, ওপর থেকে নিচের দিকে প্রবল বেগে পড়ছে। এটাকে আমরা এক কথায় জলপ্রপাত বলবো। তো এই জলপ্রপাত সৃষ্টি হয় কিভাবে না, 1 নম্বর কারণ আমরা দিতে পারি যে নদীর গতিপথে যদি কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অথবা উলম্বভাবে কিংবা তির্যকভাবে যদি অবস্থান করে, তখন কি হয় না, কঠিন শিলা নরম শিলা অপেক্ষা যেহেতু শক্ত, তাই নরম শিলাটা তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় এবং জলপ্রপাতের সৃষ্টি করে। অধিকাংশ জলপ্রপাত কিন্তু এভাবেই সৃষ্টি হয়। আমরা বলতে পারি যেমন জামবেসি নদীর ভিক্টোরিয়া জলপ্রপাত, ভারতের নর্মদা নদীর ওপর কপিলধারা জলপ্রপাত ইত্যাদি। তাহলে কারণ হিসাবে আমরা প্রথম কারণটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কঠিন ও কোমল শিলার অবস্থান। এখানে আমরা দেখতে পাচ্ছি কঠিন শিলা এখানে রয়েছে, ক্ষয়প্রাপ্তটা কম হয়েছে, এইদিকে কোমল শিলা থাকার জন্য ক্ষয়প্রাপ্তটা বেশি হয়েছে এবং জলপ্রপাত সৃষ্টি হয়েছে। আবার দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে পারি যদি নদীর গতিপথে আড়াআড়ি চ্যুতি ঘটে তখন জলপ্রপাত সৃষ্টি হয়। নদীর গতিপথে যখন আড়াআড়িভাবে চ্যুতি ঘটে যায় তখনও কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়। 3 নম্বর আমরা বলতে পারি হিমবাহ সৃষ্ট যেখানে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়, ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় সেই জায়গাতেও কিন্তু জলপ্রপাত লক্ষ্য করা যায়। যেমন লাদাখের পার্কচাক জলপ্রপাত আমরা উদাহরণ হিসাবে দিতে পারি। ঠিক আছে, পরীক্ষাতে বলা হয় যে কোনো 3টি ভূমিরূপ সৃষ্টি বর্ণনা দিতে, তো আমরা 3টে আলোচনা করে দিয়েছি। তো আমরা 3টে আলোচনা করে নেব
করে নেওয়ার পর এখন আমরা বাকি যে অন্যান্য ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা যখন খাতাতে রিপ্রেজেন্ট করবে তখন কিন্তু তিনটেকে ভালোভাবে উপস্থাপনা করবে, যেগুলো তিনটেতেই ছবি থাকবে, তিনটেতেই সমস্ত যে পয়েন্ট আউটগুলো করা থাকবে সে পয়েন্ট আউটগুলো সুন্দর এবং সুগচ্ছিতভাবে করা থাকবে। এরপরে এছাড়াও যে অন্যান্য ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো সৃষ্টি সম্পর্কে আমরা বলবো। আমাদের যেহেতু ওখানে তিনটে হয়ে গেছে, অর্থাৎ এখানে 4 নম্বরে আমরা দেবো খরস্রোত বা র্যাপিডস, এটা নিয়ে আলোচনা করব। তো খরস্রোত কি? এটা দেখা যায় যখন নদীগর্ভে পর্যায়ক্রমে কঠিন এবং নরম শিলা অবস্থান করে এবং কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় করে, তখন নদীর মধ্যে বন্ধুরতা বেড়ে যায়, ফলে নদীর জল ধাপে ধাপে নেমে আসে। এই ধাপে ধাপে নেমে আসাটা, এটাকেই বলছে র্যাপিডস বা খরস্রোত। ঠিক আছে। হিমালয়ের অলকানন্দা, ভাগীরথী, মন্দাকিনী প্রভৃতি নদীতে কিন্তু এই খরস্রোত লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে ভাগীরথী আমরা দিতে পারি, মন্দাকিনী দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। 5 নম্বর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রপাত কূপ। তো জলপ্রপাতের জল প্রবল বেগে যে জায়গায় গিয়ে পড়ে তখন বিশালাকার হাড়ির মতো এক গর্তের সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হচ্ছে প্রপাতকূপ। যেহেতু আমরা প্রথম তিনটেকে ভালোভাবে আলোচনা করে ফেলেছি, তাই বাকি যেটা রয়েছে প্রপাতকূপ আমাদের হলো। এছাড়াও রয়েছে মন্থকূপ এবং 7 নম্বর হচ্ছে সংকলিত শৈলশিরা। নদীর গতিপথে যদি কোমল শিলা অবস্থান করে তখন অবঘর্ষ পদ্ধতিতে শিলাখণ্ডের আঘাতে এই নদীগর্ভে যে গর্তের সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় মন্থকূপ। আর শৃঙ্খলিত শৈলশিরা এটা পার্বত্য অঞ্চলে দেখা যায়। পার্বত্য অঞ্চলে কীরকম না, দুই দিক থেকে যদি এই পর্বত অবস্থান করে তাহলে দেখা যায় কি, নদী যখন প্রবাহিত হয় তখন নদী এঁকে বেঁকে প্রবাহিত হলে এইগুলোতে আটকে পড়ে। দূর থেকে মনে হয় শৈলশিরাগুলিকে দেখলে মনে হয় যে উপত্যকায় আবদ্ধ হয়ে রয়েছে, তাই এই আবদ্ধ হওয়া শৈলশিরাগুলিকেই শৃঙ্খলিত শৈলশিরা বলে। তো এতদূর পর্যন্তই আজকের আমাদের আলোচনা। সেটা হলো যে নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে যেগুলো আলোচনা করব সেগুলো আবার আস্তে আস্তে আপডেট দেওয়া হবে। ধন্যবাদ।